নয়নপুর গ্রামের শ্মশান থেকে বেরিয়ে বাড়ি ফিরে আসার সময় তারানাথ দেখতে পান গ্রামেরই কেউ একজন মারা গেছে, আর অদ্ভুতভাবে তার গলার পাশে দুটো ক্ষত। সেদিন রাত্রেই আবার গ্রামের এক মাঝির ছেলের গলাতেও তেমনই ক্ষত পাওয়া যায়। সেই ক্ষত চিহ্নগুলি কিসের? কোনো পশুর, নাকি কোনো মানুষরূপী পিশাচের? তারানাথ কি পারবে গ্রামবাসীদের রক্ষা করতে? এই সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের এই গল্পে। আমাদের আজকের নিবেদন লেখক সুকান্ত দাসের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন পিশাচের ভয়। গল্পের সূত্রধার ও গল্প পাঠে শুভ। তারানাথের চরিত্রে ইন্দ্রনীল, অন্যান্য চরিত্রে কৌশিক, পার্থ, অভিষেক ও রাজ। শুরু হতে চলেছে আজকের গল্প, তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন পিশাচের ভয়। আকাশের এক কোণে সূর্যটা দুটো সাদা মেঘের ঠিক মাঝখানটায় এসে দাঁড়িয়েছে। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে কিশোরী একসময় বলে উঠল, আচ্ছা ভায়া, এই যে ঠাকুর মশাই এই এত অশুভ শক্তির বিরুদ্ধে মাঝে মাঝে রুখে দাঁড়িয়েছেন, কিংবা তার জীবনে এত অদ্ভুত অভিজ্ঞতা রয়েছে, এই সমস্ত কিছুর মধ্যে তার এমন কোনো অভিজ্ঞতা আছে কি যা এই কলকাতা শহরেই হয়েছে? শুনেছি তো তিনি অনেক বছর আগেই এই শহরে চলে এসেছিলেন। তার স্ত্রীকে নিয়ে তার বিয়ের পর এখানে এসে তার ব্যবসাপত্র খুলে বসেছিলেন। তাই এখানে এসে এমন কোনো বিপদের সম্মুখীন হয়েছিলেন কি? দেখো, ঠাকুরমশাই যখন এখানে এসেছেন তখন তার সদ্য বিয়ে হয়েছে। তারপরে এতদিন বিয়ে হয়ে গেল, তার মানে ভেবেই দেখো না, তারানাথ এখানে এসেছেন আজ প্রায় বছর 20 বেশি ছাড়া কম হবে না। হতেই পারে এখানেও তাকে কোনো অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে। আর তিনি তো এমন কথা আমাদের এর আগেও বলেছেন। তুমি ঠিক কি বলতে চাইছো বলো তো? খবরের কাগজ দেখেছ? শহরে রক্তাল্পতায় লোকজন মারা যাচ্ছে। তবে অনেকে মনে করছে এসবের সাথে কোনো এক পিশাচের সম্পর্ক আছে। এখনকার দিনেও মানুষ এসবে বিশ্বাস করে, তা শুনলেই বড্ড অবাক লাগে, বুঝলে? যদিও ঠাকুরমশাইয়ের কাছ থেকে শুনে অনেক কিছুই আমরা বিশ্বাস করেছি, কিন্তু তাই বলে এখনকার সময়ে এই কলকাতায় সত্যি মিথ্যে তার কিছুই আমি বলতে পারি না, কিন্তু ঠাকুরমশাই তো বলেন এই দুনিয়াতে এমন অনেক কিছুই আছে যেগুলোর আসল কোনো উত্তর নাকি খুঁজে পাওয়া যায় না। তা চলো আজকে ঠাকুরমশাইকে এই পিশাচের কথাই না হয় জিজ্ঞাসা করা যাক, দেখি তিনি কি বলেন। পথে হাঁটতে হাঁটতে আমরা মঠ লেনের দিকে চলেছিলাম। আজ কিন্তু এখনো বৃষ্টি হয়নি, এমনকি আকাশে মেঘের চিহ্ন মাত্র নেই। তার বদলে গোটা আকাশ জুড়ে সাদা পেঁজা তুলোর মতো মেঘ তার ফাঁক দিয়ে মাঝে মাঝে রোদ খেলা করছে। আমরা হাঁটতে হাঁটতে যখন মঠ লেনে পৌঁছলাম তখন কিশোরী জানালো যে পাসিং শো আনতে সে ভুলে গেছে। তাই পাশের দোকান থেকে সিগারেট আর তেলে ভাজা কিনে নিয়ে যখন তারানাথের বাড়ির কাছে এসে পৌঁছলাম তখন দেখতে পেলাম তার দাওয়ার উপরে তারানাথের সামনে কে যেন একটা বসে রয়েছে। মনে মনে বেশ খুশি হলাম, তাহলে আজ তারানাথের বাড়িতে খদ্দের জুটেছে। আমি আর কিশোরী বাড়ির উঠোনের একপাশে এদিক ওদিক হাঁটতে লাগলাম, কারণ খদ্দের থাকার সময় তারানাথের কাছে যাওয়াটা ঠিক কথা নয়। বেশ কিছুক্ষণ সময় কেটে গেল, কিশোরী কেমন যেন উসখুস করতে লাগলো। আমি স্পষ্ট বুঝতে পারছিলাম সেটা, তাই চাপা স্বরে বললাম, কি হলো বলো তো, তুমি আবার উসখুস করছো কেন? তেমন কিছু না, আজ ঠাকুরমশাইয়ের কাছে তাড়াতাড়ি এলাম আর আজই তার কাছে খদ্দের এসে জুটেছে। এখন যে কত সময় লাগবে তা বুঝতে পারছি না। কিশোরীকে আমি কখনোই এতটা উতলা হতে দেখিনি, কিন্তু আজ এত উতলা হয়ে পড়লো কেন, কারণটা কি কিছুই বুঝতে পারছিলাম না। এদিকে কিশোরী সবসময় সবকিছু খুলে বলার মতো ছেলেও নয়, সে একটু চাপা স্বভাবের। যেমন প্রতিটি কথার বিরোধিতা সে করতে জানে, তেমনি কোনো কিছু মনে করলে সে মনের মধ্যে চেপে রেখে দেবে, তার বার করা যাবে না। তাই বললাম, কি হয়েছে বলো তো, তোমার মনে মনে কি ব্যাপার চলছে? সবটাই বলবো তোমায়, একটু অপেক্ষা করো।
ওই লোকটি চলে যাক, তারপর ঠাকুর মশাইয়ের সামনে গিয়ে না হয় সবটাই বলবো। লোকটা আরও প্রায় 15 মিনিট পরে সেখান থেকে চলে গেল। যাওয়ার সময় আমাদের দিকে একবার তাকালো, কিন্তু তার মুখটা কেমন যেন ফ্যাকাশে। তার চোখে কালি পড়েছে, দেখে মনে হচ্ছে বেশ চিন্তিত। তার মুখে সামান্য হাসিটুকুও নেই। কেমন যেন চুপ করে বাইরের দিকে এগিয়ে যেতেই আমরা তারানাথের কাছে গিয়ে দাঁড়ালাম। তারানাথ আমাদের দেখে একটু খুশি হয়েই বলল, ও, তোমরা এসেছো? একটু অপেক্ষা করো, আমি ভিতরের ঘর থেকে এক্ষুনি আসছি। তারানাথ ভেতরে চলে যেতে আমরা তক্তাপোষের উপরে আমাদের জন্য রাখা নির্দিষ্ট জায়গাটায় উঠে বসলাম। কিন্তু তারপরেও কিশোরীর মধ্যে সেই উসখুস ভাবটা চলতেই লাগলো। তারানাথ আবার বাইরে এসে তার বসার জায়গাতে বসে কিশোরীর দিকে তাকিয়ে স্থির হয়ে রইল বেশ কিছুক্ষণ। তারপর হঠাৎ করে বলে উঠল, কবে থেকে হচ্ছে ব্যাপারটা? কিশোরীও কেমন যেন মুখ ফসকে বলে উঠল, এই দিন 3-4 ধরে। আসলে ব্যাপারটা। কথাটা বলতে বলতে কিশোরী চুপ করে গেল। আমি স্পষ্ট দেখতে পেলাম তারানাথের মুখে একটা হাসি ফুটে উঠেছে। কিশোরী চুপ করে বসে রয়েছে দেখে তারানাথ আবার বলে উঠল, অমনটা হয় বুঝলে, এতে এত অবাক হওয়ার কিছু নেই। তোমরা তো জানো মধুসুন্দরী দেবীর আশীর্বাদে আমি কিছু ক্ষমতা পেয়েছিলাম, তার অনেকটাই কাজে লাগিয়ে ফেলেছি। কিন্তু এখনো কিছু কিছু আছে, তোমাদের তার মধ্যে কিছু দিয়ে যাব। সে চিন্তা তোমাদের করতে হবে না। এখন আর অবাক না হয়ে সবটা খুলে বলো। তোমার বাড়িতে তো হচ্ছে বলে মনে হয় না, আশেপাশে কোথাও হচ্ছে কি? কিশোরীর উসখুস ভাবটা কেটে গিয়েছিল। সে কেমন যেন একটু থতমত খেয়ে বসেছিল। তারপর নিজেকে সামলে নিয়ে বলল, হ্যাঁ ঠাকুর মশাই, আমার পাশের বাড়িতেই হচ্ছে। আসলে যে বাড়িতে আমি এখন থাকি সেই বাড়িটা ভাড়ার। তার পাশের বাড়ির এক ভদ্রলোক রয়েছে, যার সাথে আমার পরিচিতি বেশ ভালোই। তিনি পরপর 2 দিন সকালে আমায় ব্যাপারটা জানিয়েছে। আমি প্রথম দিন তেমন কিছু মনে করিনি, কিন্তু পরদিন একই কথা শুনে আমার কেমন খটকা লেগেছে। সে ভদ্রলোক মিথ্যে কথা বলার মতো মানুষ নয়, আর তিনি বেশ বয়স্ক মানুষ। আমার সাথে তেমন মজা করার মতো বয়সও তার নয়। তাহলে তিনি এমন কথা আমায় বলতে যাবেন কেন? আমি ওনাকে আপনার কথা বলেছি ঠাকুর মশাই। আমি একদিন তাকে আপনার কাছে নিয়ে আসব। চেষ্টা করব পরের রবিবার, কারণ আজকে ওনার আসার সময় হয়নি। আমার মনে হয় না তার প্রয়োজন হবে। ব্যাপারটা যেমন হঠাৎ করেই শুরু হয়েছে, তেমন হঠাৎ করেই শেষ হয়ে যাবে। যদি সেটা একান্তই না হয়, তাহলে তুমি ওনাকে আমার কাছে নিয়ে এসো। তবে ভয় পাওয়ার কিছু নেই, প্রাণের আশঙ্কা হবে না। তাহলেই ভালো। আসলে শহর জুড়ে যে একটা রোগ দেখা দিয়েছে, ওই রক্তাল্পতা, তার সাথে অনেকে আবার পিশাচের সম্পর্ক খুঁজে বার করছে। তাই ওই ভদ্রলোক একটু ভয় পেয়ে গেছে আসলে। তারানাথ কিশোরীর কথা শুনে একটু অবাক হলো যেন। তারপর বলল, পিশাচ আর সে স্বয়ং এই কলকাতা শহরে? এই শহরের এত লোকজন, গাড়ি ঘোড়া, এত আলো, এসবের মধ্যে আবার পিশাচ থাকতে পারে নাকি? পিশাচ থাকে গ্রামে গঞ্জে, যেখানে মানুষের যাতায়াত কম, যেখানে অন্ধকার বেশি, কিংবা যাক, ছাড়ো সে কথা। শহরে কি হয়ে চলেছে তা নিয়ে তোমাদের ভাবার প্রয়োজন নেই। অমন রোগ মাঝে মাঝে হয়, আবার তেমনটা এমনিতেই ঠিক হয়ে যায়। ঠিক মতো ওষুধপত্র হলে সেরে যাবে। ওর সঙ্গে তোমরা পিশাচের সম্পর্ক খুঁজতে যেও না। পিশাচ সে ভয়ঙ্কর জিনিস। এতক্ষণ ধরে তারানাথ আর কিশোরীর মধ্যে ঠিক কি নিয়ে কথা হলো আমি কিন্তু এর কিছুই বুঝতে পারছিলাম না। আর বুঝতে পারছিলাম না বলেই তাদের কথাগুলো ভালো করে শোনার চেষ্টা করছিলাম। একটু পরেই বোধহয় তারানাথ নিজেও সেই ব্যাপারটা বুঝতে পারল। তারপর আমার দিকে তাকিয়ে বলল, অবাক হচ্ছ নাকি? আরে আরে, এতে অবাক হওয়ার মতো কিছু নেই। আসলে
কিশোরীর বাড়ির পাশের বাড়ির ভদ্রলোকের একটা সমস্যার সৃষ্টি হয়েছে। তার বাড়িতে কোনো একটা অদ্ভুত শক্তি প্রকাশ পেয়েছে। তবে আমার মনে হয় সেটা খুব শিগগিরই ঠিক হয়ে যাবে। কিশোরী বোধহয় সেটা বলার জন্য উসখুস করছিল, তবে আমি সেটা বুঝতে পেরেছি। এবার কি করে বুঝতে পেরেছি তা তোমাদের বললে বুঝতে পারবে না। এমনটা আমি মাঝে মাঝে বুঝতে পারি। তবে পিশাচের কথাই যখন উঠল, তাহলে তোমাদের আজ একটা পিশাচের কথাই বলি। এতক্ষণে আমার বেশ ভালো লাগলো। অবশ্যই কিশোরী একটা সমস্যা নিয়ে এসেছিল, সেই সমস্যার কিছুটা সমাধান হলো। তারানাথ নিজে বলেছে যদি সমস্যা হয় তাহলে সেই ভদ্রলোককে এখানে নিয়ে আসবে। তবে একটা গল্প যে আস্তে আস্তে জট পাকছে সেটা আমি বুঝতে পারছিলাম। তাই আমি আর কিশোরী দুজনেই কোনো কথা না বলে চুপ করে বসে রইলাম। তারানাথ তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে হাত বাড়িয়ে একটা সিগারেট তুলে নিয়ে তাতে অগ্নিসংযোগ করে দুবার ধোঁয়া ছাড়ল। তারপর বলল, পিশাচ নিয়ে গল্প বলার আগে যেটা তোমাদের বলা প্রয়োজন সেটা হলো, পিশাচ আসলে দু ধরনের হয়, অন্তত আমি সেটাই জানি। একটা হলো কোনো মৃত মানুষের শরীরে যদি কেউ কোনো অশুভ আত্মা ভর করে, তখন এই শরীর পিশাচে পরিণত হয়। আবার অনেক সময় শুধু অশুভ আত্মা পিশাচের মতো মানুষের অনিষ্ট করতে পারে। তবে বেশিরভাগ সময় এই প্রথম শ্রেণীর পিশাচদেরই দেখা যায়। এই শেষের পিশাচদের ক্ষমতা কিন্তু বেশ প্রবল হয়, আর এদের সহজে সাধারণ মানুষের চেয়ে আলাদা করে নির্ধারণ করা যায় না। আমি একবার এমনই এক পিশাচের পাল্লায় পড়েছিলাম। তবে আমি পড়েছিলাম বললে ভুল হবে। আসলে আমি যে গ্রামে গিয়ে পড়েছিলাম সেই গ্রামে এমনই এক পিশাচের উপদ্রব হয়েছিল। তবে আমি সেখান থেকে চলে আসার আগেই সেই গ্রাম শান্ত হয়ে উঠেছিল। সেই কথাটাই তোমাদের বলি, একটু অপেক্ষা করো। আসলে অনেক দিন আগেকার কথা, একটু গুছিয়ে নিই মনে মনে, তারপর বলবো যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তারানাথ হাতের সিগারেটটা শেষ করে দুটো আঙুল তার কপালের মাঝখানে চেপে ধরে রইল বেশ কিছুক্ষণ। তারপর চোখ খুলে আকাশের সাদা মেঘের দিকে তাকিয়ে থাকতে থাকতে মুখে সামান্য হাসি এনে বলতে শুরু করল, সেই গ্রামের নাম ছিল নয়নপুর। নয়নপুর গ্রামে আমি যখন গিয়ে পৌঁছই তখন গরমের সময়। চারিদিকে রৌদ্রের দাবদাহে গ্রামের পথঘাট যেন রোদে পুড়ে খাঁ খাঁ করছে। গ্রামে নদীর জল, ডোবার জল সে সময় শুকিয়ে যাওয়াতে গ্রামের কাছাকাছি কোনো নদী নেই। সে গ্রামের মানুষদের এই সময় বড্ড জলকষ্ট হয়। যে সমস্ত ডোবায় খাবার পরিষ্কার জল পাওয়া যায় তার জল গিয়ে একদম তলানিতে ঠেকে। সে জল বড়ই ঘোলা, আর গোটা গ্রামের মানুষ সেখান থেকেই জল নিচ্ছে। তার মানে বুঝতেই পারছো, সে জল ধীরে ধীরে আরো কমে আসতে শুরু করেছে। আমি এমন গ্রামে গরমের সময় গিয়ে পৌঁছেছিলাম যে গ্রামের লোকেরা পাশের গ্রামের নদী থেকে জল আনতে যেত। অমন গরমে খালি পায়ে কোমরে কলসি নিয়ে গ্রামের মেয়েরা যে কি কষ্ট করে জল নিয়ে আসতো তা তোমাদের বলে বোঝাতে পারবো না। আসলে নারী জাতি জন্ম থেকেই বড্ড কষ্ট করে চলেছে। অবশ্যই পুরুষ জাতি যে কষ্ট করে না তা নয়, তবে নারী জাতির কষ্টটা বোধহয় একটু বেশি। নারী জাতিকে মা হওয়ার প্রসব যন্ত্রণা সহ্য করতে হয়, গোটা সংসারকে নিজের কাঁধে তুলে লালন পালন করতে হয়, তাছাড়াও আরো অনেক কষ্ট। সে কথা নাই বা বললাম। তোমরা বলবে পুরুষ জাতির চেয়ে নারী জাতিকে আমি একটু বেশি স্নেহের চোখে দেখে ফেলছি। তা থাক। নয়নপুর যখন গেলাম তখন সেই গ্রামের বাইরের শ্মশানে এক সাধুর সাথে আমি কয়েকদিন ছিলাম।
তারপর একদিন সেই সাধু নিজের মতো বেরিয়ে পড়ল। আমায় তার সঙ্গে যেতে বলেছিল, তবে আমি ইচ্ছে করেই যাইনি। অনেক দিন একা একা ঘুরে বেড়াইনি, তাই ইচ্ছে হলো এবার একা একা কয়েকটা দিন ঘুরে বেড়াই। তার মধ্যে একবার বাড়ি থেকে ঘুরে আসব। সেদিন দুপুরের দিকেই নয়নপুর গ্রামে পা দিলাম। গ্রামের মধ্যে এক গৃহস্থের বাড়িতে খাবার জল আর সামান্য ফল মিষ্টি খেয়ে দুপুরে রোদের মধ্যে হাঁটতে হাঁটতে নয়নপুর ছাড়িয়ে চলে আসবো ভেবেছি। এমন সময় গ্রামের মধ্যে একটি বাড়িতে জটলা দেখতে পেলাম। তা জটলা দেখতে পেয়ে এগিয়ে গিয়ে বুঝতে পারলাম এই বাড়িতে কেউ একজন মারা গেছে। চারপাশটায় কেমন যেন মৃত্যুর গন্ধ ছড়িয়ে আছে। তাছাড়া মৃতদেহের যে একটা পচা গন্ধ হয়, তেমনই একটা গন্ধ রয়েছে। তা কথায় কথায় জানতে পারলাম এই বাড়িতে একটি বয়স্ক লোক থাকতো। সেই লোকটিরই মৃত্যু হয়েছে, কিন্তু কবে মৃত্যু হয়েছে, কখন মৃত্যু হয়েছে তা কেউ জানে না। আজ সকাল থেকেই সামান্য পচা গন্ধ বেরোতেই গ্রামের সকলেই এই বাড়িতে এসে দেখে লোকটি ঘরের ভিতরে মরে পড়ে আছে। তার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। দরজা খুলে তার মৃতদেহ বাইরে বার করে আনা হয়েছে। আমি এগিয়ে গিয়ে মৃতদেহটা দেখতে যেতেই কিন্তু চমকে উঠলাম। মৃতদেহের গোটা শরীরটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। দেখে মনে হয় যেন কেউ তার শরীরের সমস্ত রক্ত চুষে নিয়েছে। ব্যাপারটা দেখে আমার কেমন যেন চমক লাগলো। দেখে তো মনে হচ্ছে সাধারণ মৃত্যু নয়। সেটা মনে হতেই আরো খানিকটা এগিয়ে যেতেই তার গলার কাছটায় লাল ক্ষত চোখে পড়ল। তখন সেই ক্ষতের পাশে রক্ত লেগে রয়েছে বটে, তবে সেই রক্ত কেমন যেন শুকিয়ে গেছে। ব্যাপারটা দেখে অনেক বছর আগে এক সাধুর বলা কিছু কথা মনে পড়ে গেল। কথায় কথায় সেই সাধুর কাছ থেকে আমি পিশাচের কথা শুনেছিলাম। যে পিশাচ মৃত মানুষের দেহকে ভর করে সাধারণ মানুষের মধ্যে ঘুরে ফিরে বেড়ায় আর সুযোগ বুঝে সে মানুষের শরীরের রক্ত পান করে, সে এক বিভৎস ভয়ঙ্কর অশুভ শক্তি। পিশাচের শক্তি হয় প্রবল, তাকে সহজে পরাস্ত করা যায় না। আর সব থেকে বড় কথা হলো তাকে চিনে নেওয়াটা। এক সময় কৌতূহল চাপতে না পেরে আমার পাশে দাঁড়িয়ে থাকা একটি লোককে জিজ্ঞাসা করলাম, আচ্ছা ব্যাপারটা কি হয়েছে বলো তো? এই লোকটির মৃত্যু কবে হয়েছে? যাকে প্রশ্ন করেছিলাম সেই বোধহয় গ্রামের চাষি গোছের কেউ হবে। সে একবার আমার দিকে ঘুরে তাকিয়ে আমার আপাদমস্তক ভালো করে দেখে নিল, তারপর হাত জোর করে বলল, ঠাকুর মশাই প্রণাম নেবেন। মৃত্যু কবে হয়েছে ঠিক বোঝা যাচ্ছে না, তবে 2-1 দিন আগে হয়েছে। কারণ ওই ভট্টাচার্য মশাইকে 2 দিনের মধ্যে আমরা বাইরে আসতে দেখিনি। তবে ভট্টাচার্য মশাইয়ের বয়স হয়েছিল, তাই তিনি বাড়ির ভেতরে বেশিরভাগ সময় থাকতেন, তাই আমরাও আর কিছুই ভাবিনি। কিন্তু আজ পচা গন্ধ বেরোতে বাড়ির দরজা ভেঙে দেখি এই অবস্থা। মৃত্যু কিভাবে হয়েছে কিছু বোঝা যাচ্ছে? গ্রামের কবিরাজ দেখে বলেছেন তার শরীর থেকে সব রক্ত নাকি বাইরে বেরিয়ে এসেছে। ওই গলার কাছে একটা ক্ষত দেখছেন না, ওই ক্ষত থেকে এই রক্ত বাইরে বেরিয়েছে। কিন্তু ওর গলার কাছে এমন একটা ক্ষত হলোই বা কি করে, আর গোটা শরীরের রক্ত কেউ বার করে নেয় কি করে, সেটাই তো বুঝতে পারছি না ঠাকুর মশাই। আমি মনে মনে বুঝতে পারলাম আমার ধারণাই সঠিক। কোনো হিংস্র জন্তু যদি জঙ্গল থেকে গ্রামে ঢুকে পড়তো, তাহলে সে তো আক্রমণ করত। তার চিহ্ন শরীরের অন্য কোথাও থাকতো, কিন্তু গোটা শরীরে আর কোনো আঘাতের চিহ্ন নেই। বিষ্ণু কেমন যেন ইতস্তত করতে করতে বলল, এ কোনো অশুভ শক্তির কাজ ঠাকুর মশাই। পিশাচ আছে না ঠাকুর মশাই, পিশাচই এমন করে গলায় দাঁত বসিয়ে রক্ত শুষে নেয়।
কথাটা বলতে বলতে বিষ্ণুর গোটা শরীরটা ভয়ে কেঁপে উঠল যেন। এই দিনের আলোতে এই বাড়ির মধ্যে এতগুলো লোকের সাথে দাঁড়িয়ে আমি কেমন যেন সামান্য ভয় পেলাম। যদি পিশাচ হয় তাহলে সে একটা মানুষকে খুন করে ক্ষান্ত হবে না, সে আবার গ্রামের কোনো মানুষের উপর তার এই রক্ত পিপাসু দৃষ্টি নিক্ষেপ করবে। মনে মনে স্থির করলাম আমি এই গ্রামেই থাকব। এই গ্রামে থেকে দেখব আসলে ব্যাপারটা কি হচ্ছে। আমার দীক্ষাগুরু আমায় দীক্ষা নেওয়ার পর বলেছিলেন, তারানাথ, মন্ত্র তন্ত্র আসলে মানুষের হিত করার উদ্দেশ্যেই তৈরি, বুঝলে? যখনই পারবে অসহায় মানুষদের সাহায্য করবে, তাদের দেখে মুখ ফিরিয়ে চলে যাবে না, তাহলে স্বয়ং ঈশ্বর তোমার উপর অসন্তুষ্ট হবেন। আমি গ্রামের মধ্যেই থাকবো স্থির করলাম। সেই মতো সেদিন বিকেলে গ্রামের ঠিক বাইরের দিকে একটা মন্দিরের চাতালের কাছে গিয়ে বসে রইলাম। সেই মন্দিরটা গ্রামের বাইরের দিকে। মন্দির শেষ হয়ে পথটা আর একটু এগিয়ে গিয়ে খোলা মাঠের মধ্যে পড়েছে। তারপর একটু দূরে একটা জঙ্গল মতো দেখা যায়। সেখানে বসে অপেক্ষা করতে করতে বিকেলের দিকে একসময় ঘুমিয়ে পড়েছি। যখন ঘুম ভাঙল তখন অনেক রাত। ঘুম ভেঙে উঠে মন্দিরের চাতাল থেকে নেমে এদিক ওদিক ঘুরে বেড়ালাম। মন্দিরের ভেতরে একটা কালী মায়ের মূর্তি, তার সামনে একটা মাটির প্রদীপ জ্বলছে। বোধহয় সন্ধেবেলায় কেউ একজন এসে এখানে মাটির প্রদীপ জ্বালিয়ে দিয়ে গেছে। মায়ের দিকে তাকিয়ে বসে রইলাম বেশ কিছুক্ষণ। তারপর উঠে মন্দিরের চারপাশে হাঁটতে লাগলাম। রাতের বেলা গ্রামের রূপ সে অন্য হয়। গোটা গ্রাম ঘুমিয়ে রয়েছে। দূর থেকে দেখা যাচ্ছে আকাশে ঝকঝকে তারার মাঝে চাঁদ যেন ঝুলে আছে। নিজের মতোই এদিক ওদিক ঘুরে চলেছি। হঠাৎ করেই আমার অবচেতন মনের কোণায় একটা অদ্ভুত ভাবের সঞ্চার হলো। আমি বুঝতে পারলাম এই গ্রামে কিছু একটা ঘটতে চলেছে। তোমরা জানো, কোনো অশুভ কিছু হওয়ার আগে আমি তার একটা অনুভব নিজের মনের মধ্যেই বুঝতে পারি। আমিও বুঝতে পারছিলাম এই গ্রামে আজ রাতে এমন কিছু একটা ঘটতে চলেছে যা অতি স্বাভাবিক নয়। এই গ্রামে যে একটা অশুভ শক্তি রয়েছে তা আগেই বুঝতে পেরেছিলাম, আর এখন সেই ব্যাপারটা আমার কেমন যেন দৃঢ় হলো। আমি আর সময় নষ্ট না করে অন্ধকারে চাঁদের আলোয় যতটা দেখা যায় সেইভাবে গ্রামের পথের মধ্যে এদিকে ওদিকে তাকালাম। ঠিক কোথায় যাওয়া উচিত সেটা বুঝতে পারছিলাম না, আর কোনো কিছু না জেনে এইভাবে গ্রামের মধ্যে কোথাও গিয়ে পড়াটাও বুদ্ধিমানের কাজ হবে না। যদিও আমার দেহ বন্ধন করা রয়েছে, তবুও অতিরিক্ত সাহস দেখিয়ে তো কোনো লাভ নেই। তাই তাড়াতাড়ি মন্দিরের চাতালের উপর উঠে বসে অপেক্ষা করতে লাগলাম। বেশ কিছুক্ষণ অপেক্ষা করে চলেছি, কেমন যেন ঢোলুনি আসছিল। আসলে শ্মশানে থাকার সময় আমরা প্রায় এদিক ওদিক বেরিয়ে পড়তাম। শুধু রাতটা এসে শ্মশানে থাকতাম, তাই গোটা শরীর পরিশ্রমে সামান্য ক্লান্ত ছিল। ঘুমিয়ে প্রায় পড়ব এমন সময় হঠাৎ করেই মনে হলো আমার মনের মধ্যে চলতে থাকা সেই অদ্ভুত ভাবটা যেন হঠাৎ করেই প্রবল হয়ে গেছে। কোনো রকমে চোখ দুটো খুলতেই দেখতে পেলাম আমার সামনে দিয়ে গ্রামের রাস্তা ধরে হঠাৎ করে গ্রামের দিক থেকে দ্রুত গতিতে এগিয়ে এসেছে একটা ছায়ামূর্তি। প্রথমে দ্রুত গতিতে মনে হলেও তারপর আমি বুঝতে পেরেছিলাম সেটা আসলে দ্রুত গতিতে নয়। সেই ছায়ামূর্তি আসলে হাওয়ার উপর ভর করে গ্রামের রাস্তা ধরে এগিয়ে গেল সামনের সেই খোলা মাঠের দিকে। ব্যাপারটা দেখে আমি কেমন যেন থমকে গেছিলাম।
তারপর মন্দিরের চাতাল থেকে নিচে নেমে গ্রামের মাটির রাস্তায় দাঁড়িয়ে মাঠের দিকে তাকিয়ে আর কিন্তু কিছুই দেখতে পেলাম না। তবুও মনে হলো দূরে জঙ্গলের ঠিক কাছে কিছু যেন একটা হচ্ছে। ব্যাপারটা আমি চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু আমার কেমন যেন মনে হচ্ছে। আর তার সাথে সাথে মনে হলো গ্রামের মধ্যে নিশ্চয়ই কারোর কিছু একটা হয়েছে, কিন্তু আজ রাত্রে আর কিছুই হবে না সেটা বুঝতে পারছিলাম। তাই আবার মন্দিরের চাতালের উপর উঠে মন্দিরের গায়ে হেলান দিয়ে মনে মনে মধুসুন্দরী দেবীকে ডাকতে ডাকতে কখন যে ঘুমিয়ে পড়েছি মনে নেই। সকালে ঘুম ভাঙল একটা ডাকে। চোখ খুলে দেখি আমার সামনের গ্রামের রাস্তার উপর দাঁড়িয়ে রয়েছে কালকের দেখা সেই লোকটা। সে আবার হাত জোড় করে বলল, আরে ঠাকুরমশাই, আপনি এখানে? আপনি কাল এখান থেকে চলে যাননি? না, আসলে তোমাদের গ্রামে কিছু একটা হয়ে চলেছে সেটা আমি বুঝতে পেরেছি, তাই আমি এখানে থেকে গেলাম তোমাদের গ্রামের এই সমস্যাটা যদি আমি সমাধান করতে পারি তার জন্য। তার মুখটা কেমন যেন কালো হয়ে এলো। সে একটু থেমে থেমে বলল, সবই আমাদের ভাগ্য ঠাকুরমশাই। কোথা থেকে যে কি হয়ে গেল গ্রামে, পরপর এইভাবে 3 জন মারা গেল। কাল রাতেও নাকি ভগীরথ মাঝির বাড়িতে রাতের বেলা কেউ এসেছিল। ভগীরথ মাঝির ছোট ছেলেটা আর গলায় দাঁত বসিয়েছে। ভগীরথের সামনে দাঁড়ানো যায় না ঠাকুরমশাই, সবাই কেমন ভেঙে পড়েছে। ছেলেটাকে বোধহয় আর বাঁচানো যাবে না ঠাকুরমশাই। আমি কেমন যেন চমকে উঠলাম। একটা বাচ্চা ছেলে তাহলে এইভাবে পিশাচের কবলে পড়ে মারা যাবে, আর আমি এখানে চুপ করে বসে থাকবো, কিছুই করব না? আমায় একবার চেষ্টা তো করতেই হবে সেই ছেলেটিকে বাঁচানোর জন্য। তাই বললাম, বিষ্ণু, তুমি আমায় একবার ভগীরথ মাছির বাড়িতে নিয়ে যাবে? আমি একবার ছেলেটিকে দেখব, যদি আমি কিছু করতে পারি। চলো, একবার আমায় নিয়ে চলো। আপনি যেতে চাইছেন যখন চলুন। আমরা সাধারণ মানুষ ঠাকুরমশাই, আপনাদের অনেক ক্ষমতা, আপনারা চাইলে কিছু করতে পারেন, কিন্তু আমরা আর কি করব? সেই অশুভ আত্মার সাথে তো আমরা মোকাবিলা করতে পারি না। আসুন, আপনাকে নিয়ে যাই। বিষ্ণুর সাথে ভগীরথ মাঝির বাড়িতে গিয়ে যখন পৌঁছলাম, তখন তার বাড়িতে বেশ কিছু লোকজন জড়ো হয়েছে। তাদের মাঝখান দিয়েই বিষ্ণু আমায় একেবারে বাড়ির ভেতরে নিয়ে গেল। সেখানে বিছানার উপর শুয়ে রয়েছে একটি 10-12 বছরের ছেলে। তার গলার পাশে বোধহয় কোনো কাপড় দিয়ে পট্টি দেওয়া হয়েছে। গোটা বিছানার এখানে ওখানে রক্তের ছাপ। মেয়ে মানুষেরা বিছানার চারপাশে ঘিরে বসে রয়েছে। তাদের মুখে কান্নার রোল, চোখে জল। ভগীরথ মাঝি বোধহয় ঘরের এক পাশে দাঁড়িয়েছিল। বিষ্ণুর সাথে আমায় ঢুকতে দেখে একটু চমকে উঠে আমাদের দিকে এগিয়ে এলো। বিষ্ণু বলল, ঠাকুরমশাই আমাদের গ্রামে কাল এসেছেন। কাল রাতে মন্দিরের ওখানে ছিলেন। ঠাকুরমশাইয়ের মনে হচ্ছে আমাদের গ্রামে অশুভ কোনো শক্তির নজর পড়েছে, তাই ঠাকুরমশাই তোমাদের ছেলেকে একবারটি দেখতে চান। ভগীরথ প্রায় আমার দুটো পায়ের উপর কান্নায় ভেঙে পড়ে বলল, আমার ছেলেটাকে বাঁচান ঠাকুরমশাই, আমার ছেলেটাকে বাঁচান। কার ছায়া পড়লো আমার ছেলের ওপর? আমার আমার অমন দুধের সন্তানকে ওই পিশাচ খেয়ে ফেলবে ঠাকুরমশাই। আপনি আপনি দয়া করে বাঁচান। আমি তাকে তাড়াতাড়ি পায়ের উপর থেকে তুললাম। তারপর বললাম, এভাবে ভেঙে পড়ো না ভগীরথ, আমায় সবটা খুলে বলো, তারপর যদি আমি তোমাদের কোনো সাহায্য করতে পারি দেখি। ভগীরথ, আমি আর বিষ্ণু সেখান থেকে বেরিয়ে পাশের ঘরে গিয়ে বসলাম। বাইরে লোকেদের কোলাহল আস্তে আস্তে কমতে শুরু করেছে। সবাই বোধহয় বুঝতে পেরেছে এ অতি সাধারণ ঘটনা। তাদের গ্রামে তো এমনটা হয়েই চলেছে। ঘরের মধ্যে মেয়েদের কান্নার শব্দ শোনা যাচ্ছে। ভগীরথ চোখের জল মুছতে মুছতে বলতে শুরু করলো, ভট্টাচার্য মশাই কাল মারা গেছেন তা আমি জানি, আমি দেখতে গেছিলাম। কিন্তু ভট্টাচার্য মশাই না কাল মারা যাননি তাও বুঝতে পেরেছি।
উনি মারা গেছেন আরো আগে। এই নিয়ে আমাদের গ্রামে তিনজন মারা গেল ঠাকুরমশাই। একটু ভয়ে ভয়ে ছিলাম। রাতের বেলা তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েছিলাম। আমি এ ঘরে একাই ঘুমোই, পাশের ঘরে আমার স্ত্রী ছেলেকে নিয়ে ঘুমোয়। রাতের বেলা সে কি মরার ঘুম আমায় পেয়ে বসলো জানি না। এমনিতে কিন্তু রাতের দিকে আমার একবার ঘুম ভাঙে, বাইরে যেতে হয়, কিন্তু কাল রাতে আর তেমন কিচ্ছু হয়নি। সকালের দিকে ঘুম ভেঙেছে বউয়ের চিৎকারে। চিৎকার শুনে তাড়াতাড়ি দুটো ঘরের মাঝের দরজা খুলে ও ঘরে গিয়ে দেখি ছেলে আমার বিছানায় শুয়ে যেন অঘরে ঘুমোচ্ছে, আর তার গলার পাশ থেকে রক্ত ফিনকে দিয়ে বাইরে বেরিয়ে আসছে। সে দৃশ্য দেখে আমার বহু ভয় কাঁপতে শুরু করেছে। আমারও তো সে দৃশ্য দেখে ভয় পাওয়ার মতন অবস্থা। তাড়াতাড়ি কোনো রকম একটা কাপড় তুলে নিয়ে ছেলের গলার কাছে চেপে ধরলাম। ততক্ষণে বিছানার এক পাশ পুরো ভিজে গেছে। একটু রেগে উঠেই বউকে তিরস্কার করলাম বটে, কিন্তু কেমন যেন মনে হচ্ছিল কাল রাতে আমারও তো ঘুম ভাঙিনি কোনো একটা কারণে, আর তাই হয়তো বউয়েরও ঘুম ভাঙিনি। বউকে ওসব বলে দেওয়ার পর ছেলেকে নিয়ে পড়লাম। আশেপাশে সবাইকে বলতে বলতে তারপর একসময় ওই ছেলের রক্ত পড়াটা বন্ধ হলো। কিন্তু কিন্তু এসব কি হচ্ছে ঠাকুর মশাই, তার তো আমি কিছুই বুঝতে পারছি না। আর কাল রাতে আমাদের এমন মরার মতন ঘুমই বা হলো কেন? এমনটা হয় না আমরা কিংবা বউয়ের ঘুম কিন্তু রাতে একবার হলেও ভাঙে? আমার কিন্তু আর কোনো কিছু বুঝতে বাকি ছিল না। স্পষ্ট বুঝতে পারছিলাম কাল রাতে তাদের ঘুম কেন ভাঙেনি, আর এটাও বুঝতে পারছিলাম এই ছেলেটার সময় ঘনিয়ে এসেছে। বোধহয় আর দু একবার তার শরীর থেকে পিশাচ রক্ত পান করলেই তার মৃত্যু ঘনিয়ে আসবে। কিন্তু এমনটা হতে দেওয়া যায় না। একটা বাচ্চা ছেলে চোখের সামনে এইভাবে মারা যাবে, আমি এটা হতে দিতে পারি না। তাই একটু জোরের সাথেই বললাম, বউকে দু কথা শুনিয়ে কাজটা ভালো করনি ভগীরথ। আসলে যে কারণে তোমার কাল রাতে ঘুম ভাঙেনি সেই কারণে তারও ঘুম ভাঙেনি। ওই পিশাচ যখন আসে তখন কাউকে জেগে থাকতে দেয় না, সবাইকে তার শক্তি দিয়ে ঘুম পাড়িয়ে যায়। কিন্তু সে আবার আসবে। আমার মনে হয় আর দুবার সে তোমার ছেলের শরীর থেকে রক্ত পান করলেই তোমার ছেলে মারা যাবে। কাল রাতে আমি তাকে নিজের চোখে দেখেছি। কথাটা শুনেই ভগীরথ আর বিষ্ণু দুজনেই আমার দিকে তাকালো। আমি তাদের মুখের দৃষ্টি লক্ষ্য করে আরো একবার বললাম, কাল রাতে যখন আমি মন্দিরের চাতালের উপরে বসেছিলাম, একটু ঘুম ঘুম আসছিল, ঠিক তখনই আমি তাকে গ্রামের দিক থেকে ওই খোলা মাঠের দিকে চলে যেতে দেখেছি। কিন্তু তারপর সে কোথায় গেছে তা বুঝতে পারিনি। কিন্তু ঠাকুর মশাই, এখন আমাদের কি করা উচিত? এভাবে তো ছেলেটাকে মরে যেতে দিতে পারি না। সেটা তো আমিও হতে দিতে চাই না, কিন্তু সেই পিশাচকে বাইরে বের হতে না দিলে তাকে কিন্তু আমরাও খুঁজে বের করতে পারবো না। তাই আজ রাতে সে আবার যখন আসবে তখনই তাকে দেখতে হবে। তবে এই বাড়ির মধ্যে যারা থাকবে তারা সবাই কিন্তু তার শক্তির প্রভাবে ঘুমিয়ে পড়বে। আমি এই বাড়ির মধ্যে রাতে থাকতে চাই না। আমি থাকবো বাড়ির বাইরে, তাকে আমি দেখব। ভগীরথ যেন ভয়ে আর্তনাদ করে উঠে বলল, না না ঠাকুর মশাই, আপনি যদি বাড়িতে না থাকেন তাহলে আবার আজ রাতে আমার ছেলের ক্ষতি করবে। আমাকে আমাকে দয়া করে রক্ষা করুন ঠাকুর মশাই, দয়া করে আমার ছেলেটিকে বাঁচান। চিন্তা করো না ভগীরথ, আমি এখানেই কোথাও থাকবো, তোমার ছেলের কোনো ক্ষতি হবে না। কথাটা বললাম বটে, কিন্তু মনে মনে আমার একটা ব্যাপার চলতে লাগলো। আসলে কি যে করতে চলেছি তা ঠিক করছি, কিন্তু তখন আর কোনো কিছু ভগীরথ কিংবা বিষ্ণুকে খুলে বললাম না। বললে তারা বুঝতে পারবে না, তার বদলে তারা আরো ভয় পেয়ে যাবে। তাই মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে ভগীরথের বাড়ি থেকে বেরিয়ে এলাম। বিষ্ণু আমার সাথে সাথেই চলতে লাগলো। একসময় বলল, ঠাকুর মশাই, আপনি একটা কাজ করুন, আমার সাথে আমার বাড়িতেই চলুন। আজ রাতে না হয় আপনি সেখানে যাবেন। তার কথা শেষ হতেই আমি প্রতিবাদ করে বললাম, না বিষ্ণু, সে হয় না। তোমার সাথে আজ তোমার বাড়িতে যাওয়া যাবে না।
আমায় বাইরে কোথাও থাকতে হবে। বিষ্ণু আমাকে অনেক জোরাজুরি করলো, কিন্তু আমি তার সাথে গেলাম না। তার বদলে সেই মন্দিরের চাতালেই ফিরে এলাম। সন্ধে পর্যন্ত আমায় এখানে অপেক্ষা করতে হবে। একটু রাত হলেই ভগীরথের বাড়িতে আবার সেই পিশাচ হানা দেবে আমি জানতাম। মনের মধ্যে একটা ধুকপুক চলতে শুরু করলো। কিছু একটা হবে, তার জন্য অধীর আগ্রহে যেন আমি অপেক্ষা করছিলাম। দেখতে দেখতে বিকেল হয়ে এলো। এর মধ্যে বিষ্ণু আমার জন্য সামান্য জল আর কিছু খাবার এনে দিয়েছিল। তারানাথ থামতে কিশোরী বলে উঠল, আচ্ছা ঠাকুর মশাই, আপনি তো গৃহবন্ধন করতে পারতেন। তখন আপনি গৃহবন্ধন করে দিলে তো সেই পিশাচার সেখানে আসতে পারতো না, আর সেই ছেলেটিরও কোনো ক্ষতি হতো না। তা আপনি সেটা করলেন না কেন? তারানাথ কিশোরীর দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি হাসল। তারপর বলল, চাইলে আমি অনেক কিছুই করতে পারতাম, কিন্তু তার কিছুই তখন করিনি। আসলে আমার মনে একটা সন্দেহ জন্ম নিয়েছিল, যদি আমি এই ছেলেটিকে কিংবা এই বাড়িটাকে পিশাচের গ্রাস থেকে দূরে সরিয়ে দিই, তাহলে হয়তো সাময়িক সময়ের জন্য এই গ্রাম পিশাচ মুক্ত হবে। কিন্তু এই গ্রামে তো আর আমি সারা জীবন থেকে যেতে পারি না। আমি এখান থেকে চলে গেলে সেই বন্ধন ধীরে ধীরে আলগা হতে থাকবে, আর পিশাচের ক্ষমতা অতি প্রবল। সে ঠিক আবার এই গ্রামের উপর তার করাল গ্রাস নামিয়ে আনবে। তখন কি হবে? তখন কি আমি আবার এখানে আসবো গ্রামবাসীদের বাঁচাতে? তাই মনে মনে আমি একটা পরিকল্পনা করেছিলাম। কি পরিকল্পনা? আগেই তোমাদের বলেছি, পিশাচ আসলে দুই শ্রেণীর হয়। তবে এই পিশাচ অতি শক্তিশালী, আর তার রক্ত শুষে নেওয়ার ধরন এবং সমস্ত কিছু দেখে আমার মনে হয়েছিল এই পিশাচ নিশ্চয়ই কোনো শরীরকে নিজের কবজায় এনেছে। মাঝে মাঝে গ্রামগঞ্জে কোথাও কেউ মারা গেলে তার শরীর হয়তো খুঁজে পাওয়া গেল না, তখন সেই শরীরকে এই পিশাচ নিজের কবলে নিয়ে আসে। এক্ষেত্রেও তেমনটাই ঘটেছে বলে আমার মনে হয়েছিল। তাই আমি অপেক্ষা করতে লাগলাম রাত হওয়ার জন্য। ক্রমে ক্রমে রাত হয়ে এলো। বিষ্ণু অনেক রাত পর্যন্ত আমার কাছে এসে বসেছিল। একসময় তাকে বললাম, বিষ্ণু, এবার তুমি বাড়ি ফিরে যাও। অনেক রাত হলো। বাড়ির বাইরে থাকলে তোমার কোনো বিপদ হতে পারে। আমার মাথার উপর মধুসুন্দরী দেবীর আশীর্বাদ রয়েছে, আমার কোনো বিপদ হবে না, তুমি চিন্তা করো না। বিষ্ণুর অসম্মতি সত্ত্বেও আমার কথায় বাড়ি ফিরে গেল। আমি অপেক্ষা করতে লাগলাম রাত হওয়ার জন্য। চারপাশে ঝিঝি পোকার ডাক, শিয়ালের ডাক সবকিছুই শোনা যেতে লাগলো। আগের দিনের চেয়ে চাঁদের আলো আজ সামান্য বেশি। চারপাশটা যেন একটু বেশি স্পষ্ট দেখা যায়। মন্দিরের সামনে গ্রামের পথ, তারপরে একটা বড় গাছ। সেই গাছের থেকে বেশ কয়েক হাত দূরে দুটো গ্রামের বাড়ি রয়েছে। গ্রামবাসীরা সকলেই ভয়ে ভয়ে তাড়াতাড়ি রাতের খাওয়া দাওয়া সেরে নিজেদের ঘরে ঢুকে ঘুমিয়ে পড়ে। ঘুম হয় কিনা জানি না, তবে চেষ্টা করে বোধ হয়। এইসব ভাবতে ভাবতে কখন যেন নিজের বাড়ির কথা মনে পড়ে গেল। মায়ের কথা ভেবে চলেছি, এমন সময় হঠাৎ করে নাকে সেই অদ্ভুত গন্ধটা এলো, আর আমি বুঝতে পারলাম সে আসতে চলেছে। মন্দিরের চাতালের উপর বসে বসে চকিতে আমি এদিক ওদিক তাকালাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। তারপর হঠাৎ করেই যেন মনে হলো সেই খোলা মাঠের দিক থেকে অন্ধকারে কালো ছায়া মূর্তির মতো কি একটা যেন গ্রামের দিকে এগিয়ে আসছে। আমার সামনে দিয়ে হাওয়ায় ভর করে সে যেন চলে গেল। গ্রামের ভিতরের দিকে আমি একবার মুখ বাড়িয়ে দেখে নিলাম, সে ভগীরথের বাড়ির দিকেই চলেছে। আমি জানি ভগীরথের বাড়িতে আজও তারা সবাই ঘুমিয়ে পড়বে। আজও নিশ্চিন্তে এই পিশাচ রক্তপান করবে, কিন্তু আমার করার মতো কিছুই ছিল না। আমায় এটা করতেই হতো। তাই সে চলে যাওয়ার পরেই
আমি মন্দিরের চাতালের উপরে ভালোভাবে বসে অপেক্ষা করতে লাগলাম তার ফিরে আসার। বেশ কিছুক্ষণের মধ্যেই সে আবার ফিরে এসে যখন আমার সামনে থেকে হাওয়ায় ভর করে খোলা মাঠের দিকে এগিয়ে গেল, ঠিক তখনই আমি মন্দিরের চাতাল থেকে নেমে পড়লাম। আমার উদ্দেশ্য ছিল সেই ছায়ামূর্তি আসলে কোথায় যায় তা দেখার। খোলা মাঠের মধ্যে চাঁদের আলো পড়ে সবটাই মোটামুটি দেখা যায়। আমি দেখতে পেলাম সেই ছায়ামূর্তি মাঠের মধ্যে দিয়ে সোজা এগিয়ে যাচ্ছে সেই জঙ্গলের দিকে। আরো খানিকটা আমি এগিয়ে যেতেই বুঝতে পারলাম সেই ছায়ামূর্তি জঙ্গলে গিয়ে ঢুকেছে। কিন্তু এত রাতে জঙ্গলের মধ্যে যাওয়াটা ঠিক নয়। অশুভ কোনো শক্তির ভয় না থাকলেও শেয়াল কিংবা অন্য কোনো হিংস্র জন্তু ছাড়াও সাপের ভয় থাকতে পারে। তাই বড় মাঠের মধ্যে যখন এসে পড়েছি তখন বুঝতে পারলাম আর এগিয়ে গিয়ে কোনো লাভ নেই। এবার আমায় ফিরে যেতে হবে। আমার পরিকল্পনা যে সফল হয়েছে তা মনে মনে বুঝতে পেরে একটু শান্তি পেয়েছিলাম বটে। তবে কাল সকালে আবার ভগীরথ মাঝির বাড়িতে গেলে সেই ছেলেটিকে তেমনই অবস্থায় দেখতে হবে সেটা মনে করে একটু খারাপও লাগলো। কিন্তু আমার কিছুই করার নেই। এটা না করলে সেই ছায়ামূর্তি আসলে কোথায় যায় তা তো আমি জানতেই পারতাম না। বাকি রাতটা না কাটা পর্যন্ত মন্দিরের চাতালের উপরেই বসে রইলাম। তারপর যখন পাখি ডাকতে শুরু করলো তখন তাড়াতাড়ি উঠে বিষ্ণুর বাড়িতে গিয়ে তাকে ডাকলাম। সে তাড়াতাড়ি করে দরজা খুলে দিয়ে বলল, ঠাকুর মশাই, কি হয়েছে? এক্ষুনি চলো, ভগীরথ মাঝির বাড়িতে একবার যেতে হবে। আমার মনে হয় ওই পিশাচ কাল রাতে আবার সেই ছেলেটির রক্ত চুষে নিয়েছে। কিন্তু আমি এখন জানি সেই পিশাচের আস্তানা কোথায়। আজই আমাদের যা করার করতে হবে। বিষ্ণু আর কোনো কথা বলে সময় নষ্ট করল না। লোকটা গ্রাম্য চাষি হতে পারে, কিন্তু তার বুদ্ধি অনেক বেশি। তাড়াতাড়ি আমরা ভগীরথ মাঝির বাড়িতে গিয়ে পৌঁছতেই দেখলাম ভগীরথ মাঝি আজ বাড়ির বাইরেই দাঁড়িয়ে রয়েছে। আমায় দেখতে পেয়ে তাড়াতাড়ি ছুটে এসে বলল, আবার ঠাকুর মশাই, কাল রাতে ওই পিশাচ এসেছিল। আমাদেরকে কাল আবার সেই কাল ঘুমে পেয়েছিল। আমরা কিছুই বুঝতে পারিনি। আমার ছেলেটাকে বাঁচান ঠাকুর মশাই। এখন নষ্ট করার মতো সময় একদম নেই ভগীরথ। চলো, এক্ষুনি আমাদের বেরিয়ে পড়তে হবে। ওই গ্রামের শেষে বড় মাঠের পরে যে জঙ্গল আছে সেই জঙ্গলের দিকে একবার আমাদের যেতে হবে। ভগীরথ আমার কথা শুনে একটু অবাক হয়ে বলল, কিন্তু ঠাকুর মশাই, ওখানে আমাদের যেতে হবে কেন? ওখানে কি হয়েছে? তোমাদের গ্রামে যে অশুভ শক্তি রয়েছে তার আসল আস্তানা ওই জঙ্গলে। ওখানে এমন কিছু একটা ঘটছে যার জন্য তোমাদের গ্রামে এমন একটা বিপদ নেমে এসেছে। এখন তাড়াতাড়ি চলো, ওই জঙ্গলে গিয়ে ঢুকতে হবে। দিনের আলোয় আমাদের সমস্ত কাজ করতে হবে। ভগীরথ আর বিষ্ণু বোধ হয় আমার কথার গুরুত্ব বুঝতে পেরেছিল। আমার কথা বলার জোর কিংবা আমার কথার মধ্যে থাকা শক্ত মনোভাব তাদের প্রভাবিত করতে পেরেছিল। ভগীরথ সময় নষ্ট করল না। ঘরের ভিতরে গিয়ে তার বউকে কিছু একটা বলে তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এলো। আমরা তিনজন মিলে বাড়ির কাছে জড়ো হওয়া লোকজনদের অবাক মুখের উপর থেকে বেরিয়ে এলাম গ্রামের পথে। তারপর হাঁটতে লাগলাম সেই বড় মাঠ পেরিয়ে জঙ্গলের দিকে। মাঠ পর্যন্ত এসে বিষ্ণু বলল, ঠাকুর মশাই, আপনি নিশ্চিত যে ওই অশুভ আত্মা জঙ্গলেই রয়েছে? গোটা ব্যাপারটা যে আসলে কি তা তোমাদের এখন বলে বোঝাতে পারবো না। তোমরা চলো আমার সাথে, তারপর না হয় তোমরা সবকিছু জানতে পারবে। আমাদের এই জঙ্গলের মধ্যেটা ভালো করে খুঁজে দেখতে হবে ওখানে কোনো মৃতদেহ পড়ে রয়েছে নাকি। তাকে খুঁজে বার করতে পারলে আর কোনো সমস্যা নেই। ভগীরথ, বিষ্ণু আর আমি মিলে বড় মাঠ পেরিয়ে জঙ্গলের মধ্যে ঢুকলাম। তখন সকালের আলোয় চারিদিক ধকধক করছে। ভালো করে এদিকে ওদিকে খুঁজতে লাগলাম। এদিকে জঙ্গলটা বেশ বড়। জঙ্গলের মধ্যে দিয়ে একটা রাস্তা রয়েছে। সেই রাস্তা দিয়ে পাশের গ্রামে যাওয়া যায়। আমার বারবার মনে হচ্ছিল এই পথে কেউ একটা এসেছিল
আর সেখানে মারা গেছে। তারপর তার শরীরে ওই পিশাচ ভর করেছে। কিন্তু বেশ কিছুক্ষণ খোঁজার পরেও যখন কোনো কিছুই খুঁজে পাওয়া গেল না, তখন আমরা কেমন যেন চিন্তিত হয়ে পড়লাম। বুঝতে পারছিলাম ভগীরথ, বিষ্ণু দুজনেই কেমন যেন চিন্তায় পড়েছে। বেশ অনেকক্ষণ ধরে খুঁজে চলেছি। এমন সময় ভগীরথ আমাদের থেকে কিছুটা আলাদা হয়ে সামনের দিকে নিজে নিজে খুঁজে চলেছিল। সে হঠাৎ চিৎকার করে বলে উঠল, ঠাকুর মশাই, একবার একবার এই দিকটায় আসুন। ভগীরথের চিৎকার শুনে আমি বুঝতে পেরেছিলাম সে কিছু একটা খুঁজে পেয়েছে। তাই তাড়াতাড়ি আমরা দুজন সেখানে যেতেই দেখতে পেলাম জঙ্গলের মধ্যে পথের এক পাশে পড়ে রয়েছে একটা মৃতদেহ। তবে মৃতদেহটা দেখে ভয় পাওয়ারই কথা। মৃতদেহের দুটো খোলা চোখ যেন আমাদের দিকেই তাকিয়ে আছে, আর তার মুখের দুপাশে লেগে রয়েছে রক্ত। সে রক্ত যে টাটকা তা বোঝা যায়, যেন কাল রাতেই সে রক্ত কেউ পান করেছে। ভালো করে খুঁজতেই দেখা গেল তার পায়ের কাছে একটা সাপের ছোবলের চিহ্ন। তার মানে সাপের কামড়ে সেই জঙ্গলের মধ্যে মারা গেছে। তার মৃতদেহটা নিয়ে এখন কি করা যায় আমি ভাবতে লাগলাম। একে পুড়িয়ে ফেলা দরকার, না হলে এর মধ্যে আবার সেই পিশাচ আজ এসে ভর করতে পারে। তাই বললাম, বিষ্ণু, তুমি একবার গ্রামে যাও। গ্রামে গিয়ে বেশ কয়েকজন লোকজন আর মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য কিছু একটা নিয়ে এসো। তারপরে এই মৃতদেহটাকে নিয়ে গিয়ে তোমাদের গ্রামের শ্মশানে পুড়িয়ে দাও। তাহলেই তোমাদের গ্রাম বিপদমুক্ত হয়ে যাবে, আর তোমাদের গ্রামের উপর কোনো পিশাচের দৃষ্টি আর পড়বে না। বিষ্ণু আমার কথা মেনেই গ্রামের দিকে চলে গেল। ভগীরথ বুঝতে পেরেছিল আমি যা ধারণা করেছি তাই সঠিক। তাই সে বলল, আপনি আপনি না এলে ঠাকুর মশাই, আমরা জানতেও পারতাম না যে এই জঙ্গলে এমন একটা মৃতদেহ পড়ে রয়েছে। বোধহয় ওই শিয়াল কুকুর এই মৃতদেহ খেয়ে ফেলতো। না ভগীরথ, পিশাচ যে মৃতদেহকে আশ্রয় করে সেই মৃতদেহকে কোনো জীবজন্তু ছোঁয় না। জীবজন্তুরা আসলে আমাদের চেয়ে আগে ভাগে এই অশুভ কিছুর উপস্থিতি বুঝতে পেরে যায়। একে পুড়িয়ে ফেলার পরে আর আমাদের কোনো বিপদ হবে না। গ্রামের শ্মশান এখান থেকে খুব একটা দূরে নয়, তাড়াতাড়ি একে পোড়ানোর কাজটা সেরে ফেলতে হবে। আমরা সেখানেই অপেক্ষা করতে লাগলাম। সত্যি বলতে মৃতদেহটার দিকে যতবারই চোখ চলে যাচ্ছিল ততবার এই দিনের আলোতেও কেমন যেন একটা অদ্ভুত লাগছিল। যেন মনে হচ্ছে মৃতদেহটা এক্ষুনি উঠে বসবে, যেন বড্ড জীবন্ত সেই মৃতদেহ। একজন মানুষ মারা গেলে যদি অন্তত 2 দিন কেটে যায়, তারপরে তার শরীরের পরিবর্তন দেখা দিতে শুরু করে, কিন্তু এর চোখ দুটোও যেন কেমন জীবন্ত রয়েছে। একটু পরেই বিষ্ণু গ্রামের লোক নিয়ে চলে এলো। আমি আর কথাবার্তা বলে সময় নষ্ট করলাম না, তাড়াতাড়ি সেখান থেকেই শ্মশানের পথে রওনা হয়ে গেলাম। শ্মশানে গিয়ে মৃতদেহ চিতার উপর তুলে দিয়ে আগুন লাগানোর সাথে সাথেই একটা অদ্ভুত দৃশ্য দেখা গেল। হঠাৎ করেই মনে হলো মৃতদেহটার মধ্যে আমূল পরিবর্তন হয়ে গেছে। মৃতদেহটা এখন আর চেনা যায় না। পচে গলে মৃতদেহটা কেমন যেন একটা হয়ে এসেছে, যেন মনে হয় এই মানুষটা বহুদিন আগে মারা গেছে। একটা মানুষ মারা যাওয়ার এতদিন পরেও কিভাবে তার শরীরের পরিবর্তন হয়নি সেটা নিয়েই বোধহয় অনেকে কথাবার্তা বলে চলেছিল। কিন্তু এখন তার শরীরের এমন অবস্থা দেখে ভয় পেয়ে তারা কাছ থেকে দূরে সরে গেল। আমি একটু গলা তুলেই বললাম, তোমরা ভয় পেও না, আসলে লোকটি অনেকদিন আগেই মারা গেছে। এর শরীরে পিশাচ ভর করেছিল, আর সেই পিশাচ রক্তপান করেছে বলেই তার শরীরের কোনো পরিবর্তন হয়নি। আজ যখন তার শরীর আগুনের ছোঁয়া পেয়েছে তখনই তার থেকে পিশাচের প্রভাব কমে গেছে, আর সেই কারণে তার শরীরের এমন পরিবর্তন হঠাৎ করেই লক্ষ্য করা গেছে। শ্মশানের সমস্ত কাজ মিটিয়ে আমরা গ্রামে ফিরে এলাম। আমি কিন্তু সেদিনটাও সেই মন্দিরের চাতালের ওপরেই রইলাম। গোটা রাত প্রায় জেগে রইলাম আর কিছু ঘটে কিনা দেখার জন্য, কিন্তু আমি জানতাম তেমন কিছুই ঘটবে না।
ভোরবেলা আমি বেরোনোর আগেই বিষ্ণু আমার কাছে এলো। ঠাকুর মশাই, কাল রাতে সেই পিশাচকে আর দেখেছিলেন? আমি হেসে তাকে বলেছিলাম, তোমাদের গ্রামে সেই পিশাচ আর ফিরে আসবে বলে মনে হয় না। তার নিজের আশ্রয় হারিয়ে ফেলে সে বোধহয় এতক্ষণে অন্য কোথাও চলে গেছে। এরপরেও আমি দুদিন সেই গ্রামেই ছিলাম, কিন্তু প্রবল ইচ্ছে থাকা সত্ত্বেও আমি গ্রামের কারোর বাড়িতে থাকি না। আমি ছিলাম সেই মন্দিরের চাতালে। বিষ্ণু, ভগীরথ, এমনকি গ্রামের অনেকেই আমার জন্য খাবার, জল, এটা ওটা নিয়ে আসতো। দুদিন পরে আমি সেই গ্রাম ছেড়েছিলাম। আমরা বুঝতে পারলাম যে গল্প শেষ হয়েছে। উঠি উঠি করছি, এমন সময় কিশোরী বলল, ঠাকুরমশাই, আমার পাশের বাড়ির ভদ্রলোকের যে সমস্যা হচ্ছে তার ব্যাপারে তাকে কি আমি কিছু বলবো? তাকে বলবে ঘুমোতে যাওয়ার আগে উত্তরের জানলাটা বন্ধ করে দিয়ে ঘুমোতে। আমার মনে হয় উত্তরে একটা জানলা থাকার কথা। আর যদি তিনি কোনো কারণে ভয় পেয়ে থাকেন, তাহলে ঘরের মধ্যে গোটা রাত আলো জ্বালিয়ে রাখতে বলো। তারপর কি হয় আমায় জানিও। আমরা উঠে পড়লাম। রাস্তায় হেঁটে অনেকটা চলে এসেছি। হঠাৎ করেই কিশোরী কেমন যেন বলে উঠল, এই যা, একটা কথা জিজ্ঞেস করতেই তো ভুলে গেলাম। আচ্ছা থাক, পরের বারে সে জিজ্ঞাসা করব না হয়। কিন্তু ঠাকুর মশাইয়ের গল্প সবটাই শুনলাম, সবই ঠিক, কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারলাম না। ঠাকুর মশাই গ্রামে যে কদিন ছিলেন প্রতিদিন মন্দিরের চাতালেই থাকতে গেলেন কেন? গ্রামের কারোর বাড়িতে গেলেন না কেন? কিশোরীর কথাটা যে আমারও মনে হয়নি তা কিন্তু নয়, কিন্তু তারানাথ মাঝে মাঝে অনেক কিছুই নিজে থেকে বলতে চায় না। সেটা নিয়ে তাকে আর বিরক্ত করতে আমি ভালোবাসি না, তাই আমি সেই প্রশ্ন করিনি। কিশোরীর কথার উত্তরে বললাম, অপেক্ষাই করে যাও না হয়, পরের বার যখন আসবে তখন তারানাথের কাছে এই কথাটা জিজ্ঞেস করে নেবে। আগেই বলেছি কিশোরীর এই মন একটু চঞ্চল হয়েছিল, তাই সে আমার কথাটা খুব সহজেই মেনে নিল। আমরা হাঁটতে হাঁটতে মেন রাস্তার দিকে এগিয়ে যাচ্ছি। ঠিক তখনই বুঝতে পারলাম এতক্ষণ যেটা লক্ষ্য করিনি সেটা হলো গোটা আকাশটা কালো মেঘে ঢেকে আসতে শুরু করেছে।